যদি মার্কিন যুক্তরাষ্ট্র ধরেন সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে যদি যুদ্ধকে ইরানকে পরাজিতও করে, তাহলে পরে সেই পরাজয় নয়, ইরান উত্তপ্ত হবে। ইরানের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনোই মেনে নেবে না, আবারও ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদায় করবে। যদি শক্তি মদমত্ততা তারা দখলও করতে পারে, কিন্তু সেই দখল নয়। স্যার, বর্তমান বিশ্ব অত্যন্ত উত্তপ্ত, বিশেষ করে ইরান, ইসরায়েল, আমেরিকা, এই তিনটি রাষ্ট্র বা দেশ যেভাবে দ্বন্দ্বে নেমেছে, এতে করে সারা পৃথিবীটাই এখন অনেকটা উত্তপ্ত অবস্থায়। কেউ আতঙ্কিত, কেউ শঙ্কিত, আবার কেউ আনন্দিত। কি বলবেন আপনি, মানে বিশ্বের ভবিষ্যৎটা কি? এই পর্যায়ে পৃথিবী একটা শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ, অবক্ষয়, অশান্তি অতিক্রম করে একবিংশ শতাব্দীতে এমন একটি পর্যায়ে এসেছে, পৃথিবীর মানুষেরা একটি শান্তিময়, সুখময় বিশ্ব আশা করে। সেখানে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে যে দ্বৈত বৈশ্বিক ধারণা দ্বারা পৃথিবী শাসিত হচ্ছিল, সেখানে একটি ব্যালেন্স অফ পাওয়ার ছিল। এই ব্যালেন্স অফ পাওয়ার থাকায় মোটামুটিভাবে দ্বান্দ্বিকভাবে একে অপরের বিপরীত হওয়ার কারণে পৃথিবী একটি স্থিতি অবস্থায় ছিল। কিন্তু আফটার দ্য কলাপস অফ সোভিয়েত ইউনিয়ন এটি একক বৈশ্বিক ব্যবস্থায় পরিবর্তিত হয়। প্রেসিডেন্ট সিনিয়র বুশ ঘোষণা করলেন নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে বৈশ্বিক ব্যবস্থা বা বৈশ্বিক বিধি, বৈশ্বিক নীতিমালা আমাদের উপর আরোপ করেছে, সেটাই তাদের। এসব নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে ভালো ভালো কথা ছিল, যেমন ধরুন গণতন্ত্রের কথা আছে, মানবাধিকার নিশ্চিতকরণের কথা আছে, বিশ্বকে আরও সহজ সরলভাবে পরিচালনা বা বাণিজ্যিক উদারীকরণের কথা আছে। কিন্তু এর মধ্যে 9/11 একটি বড় ধরনের ব্যতিক্রমের সূচনা করে, এবং সেটি সেই এসপি হান্টিংটন কথিত ক্লাশ অফ সিভিলাইজেশনের একটা বড় ধরনের সংঘাত ডেকে আনে, যেখানে আলটিমেটলি মুসলিম বিশ্ব এবং মার্কিন বিশ্ব একটি সংঘাতময়, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় ইটারনাল টেরর, অর্থাৎ অন্তহীন সংঘাত বা চির সংঘাতময় পরিবেশে প্রবেশ করে। তারপরে আমরা বিশ্ব ব্যবস্থায় মানে অসম্ভব রকমের বৈপরীত্য, অসম্ভব রকমের শক্তি প্রয়োগের নিকৃষ্ট নমুনা দেখছি, যেমন ইরাক দখল, আফগানিস্তান দখল, তথাকথিত কুয়েত উদ্ধার ইত্যাদি ইত্যাদি। তো এখন এসব কিছু অতিক্রম করে এখন যে পর্যায়টি বিশ্ব অতিক্রম করছে, সেটি কল্পনাও করা যায় না। একজন উন্মাদ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের প্রধান হয়ে দাঁড়ান, তখনই অনুমান করা যাচ্ছিল, যারা বিশ্ব ব্যবস্থা সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা আশঙ্কা করছিল যেমনটি তেমনটি হয়েছে। ট্রাম্প তার প্রথমবারের আমলে 6টি মুসলিম বিশ্বকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, নাগরিক তা সেখানে আর যেতে পারবে না, এবং নানা ধরনের ঘৃণা তিনি প্রকাশ করেছিলেন ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে। তো এখন তিনি ইসরায়েলের হয়ে গোটা মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ এবং তাদের দ্বারা সুবিধা গ্রহণ, যেমন বাণিজ্যিক সুবিধা, যেমন তেলের সুবিধা, যেমন মানে কূটনৈতিক সুবিধা, সমরাস্ত্র সুবিধা ইত্যাদি নিশ্চিত করতে চান। এককভাবে
গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার মতো বেপরোয়া যে পদক্ষেপ তিনি নিয়েছেন, এর একটি অংশ হলো এখন এই ইরান আক্রমণ করার কথা। তিনি ঘোষণা করেছেন অবশেষে যে হরমুজ প্রণালী যদি এই তার প্রদত্ত সময়সীমার মধ্যে যদি ইরান মেনে না নেয়, যদি সেখান থেকে মানে তাদের অবরোধ প্রত্যাহার না করে, তাহলে পরে তিনি ইরানকে ধুলায় মিশিয়ে দেবেন, দোজকে পরিণত হবে ইরান ইত্যাদি বলছেন। তো সেখানে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো যে সাথে সাথে মানে রাশিয়ার প্রতিক্রিয়াও পাওয়া গেছে। রাশিয়া বলেছে যে আলোচনার মাধ্যমে এই আরোপিত সময়টি সঠিক নয়। চীনও ঠিক একই ভাষায় কথা বলেছে, কিন্তু চীন বা রাশিয়ার পক্ষ থেকে আরও শক্ত যে অবস্থান আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ আশা করে সেটা আসেনি, কিন্তু বেপরোয়া মনোভাবের মাধ্যমে ইরানকে ধ্বংস করার জন্য মানে ট্রাম্প উঠে পড়ে লেগেছে। প্রথম দিকে যে অবস্থায় মনে করা হচ্ছিল যে ইরানকে তারা সহজেই ধূলিসাৎ করে দেবে, আমারও মনে হয়েছিল যে যারা রাষ্ট্রপ্রধানকে রক্ষা করতে পারে না, যাদের সেনাপতিদের দ্বারা রক্ষা করতে পারে না, তারা কি করে দেশকে রক্ষা করবে। কিন্তু আমার বিপরীত ধারণায় এখন দেখতে পাচ্ছি যে ইরান শক্তি সঞ্চয় করে একটা শক্ত প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তথা ট্রাম্পের চূড়ান্ত নোটিশ বা চূড়ান্ত সময়সীমা সত্ত্বেও ইরান উল্টো হুমকি দিয়েছে। তো ইরানের যে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন ইরানের এটা পক্ষে, তার কারণ আপনারা জানেন যে পারস্য উপসাগর বা ইরানের দেয়া নাম ইসলামিক গালফ হচ্ছে এমন একটি জলপথ যেখানে এই হরমুজ প্রণালী সংকীর্ণ, অতিক্রম করে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান এই সমস্ত দেশে পৌঁছতে হয়। তো হরমুজ প্রণালী সংকীর্ণ এত যে সেখানে ওমান এবং মানে ইরানের মধ্যে এতটাই সংকীর্ণ পথ যে এটাকে ইরান যথার্থভাবেই অবরোধ করতে সক্ষম হয়েছে। ফলে ওই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আপনারা জানেন যে শক্তি এনার্জি ওখান থেকে মানে তেল ওখান থেকেই সাপ্লাই দেওয়া হয় সমস্ত দেশে। তেলের মজুদ মানে পৃথিবীর অধিকাংশ তেল ওখান থেকে সরবরাহ করার ফলে সারা পৃথিবীব্যাপী এই যুদ্ধের একটা চরম প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন প্রথমে যে এই যুদ্ধটি প্রথমত ইরান এবং ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমিত থাকেনি, এখন আপনারা প্রতিনিয়ত দেখছেন যে যুদ্ধটি ছড়িয়ে পড়েছে। ইরানের সুবিধা হলো এই যে ইরান একেবারে ইসলামী বিপ্লবের 79-এর ইসলামিক রেভলিউশনের পরে তারা বেশ কিছু মিত্র তাদের সংগ্রহ করতে পেরেছে বা মিত্র শক্তি। ইরানের পলিসি বোধহয় সেরকমই যে তাদের আশেপাশের রাষ্ট্রগুলোতে তাদের শক্তি, তাদের মানে লোকজন রয়েছে, যেমন লেবাননে হিজবুল্লাহ রয়েছে, যেমন ইরাকে তাদের লোকজন রয়েছে, সিরিয়ায় তাদের লোকজন রয়েছে, এই যে গাজাতে মানে হামাস তাদের পক্ষে রয়েছে, ইয়েমেনে হুতিরা তাদের পক্ষে রয়েছে, সোমালিয়ায় একটা গ্রুপ তারা তাদের পক্ষে রয়েছে। তো এই পক্ষগুলো ইরানের উপর আক্রমণ হওয়ার পরে তারা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে মার্কিন স্বার্থ, ইসরায়েল
এর স্বার্থের উপর আঘাত হানছে। তার ফলে যুদ্ধটি সারা মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে পড়েছে। আবার এটাও লক্ষণীয় যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই তথাকথিত আরব রাষ্ট্রসমূহের রাজা, বাদশাহ, আমির, উমরারা তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভু মনে করে। এমনকি যাদেরকে আমরা বলি খাদেমুল হারামাইন শরীফাইন, সৌদি আরব, তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত ভৃত্য হিসাবে কাজ করছে। আর সেই কারণে এই সমস্ত দেশগুলোতে আমি অবাক হয়ে যাই যে এত প্রতিটি রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সঙ্গত কারণে ইরান ওই সমস্ত ঘাঁটি এবং ওই সমস্ত মার্কিন স্বার্থের উপর আঘাত হানছে। যুদ্ধটি শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমিত থাকেনি। যুদ্ধটা গোটা মধ্যপ্রাচ্যে যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তদ্রূপভাবে সারা পৃথিবীতে এর একটি চরম প্রতিক্রিয়া শুরু হয়েছে। যেমন বাংলাদেশে যদি আপনি এই তেলের লাইন দেখেন, লম্বা লাইন দেখেন, 2-3 মাইল লম্বা লাইন দেখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে সারা পৃথিবীতে ওই যুদ্ধটি কতটা নিষ্ঠুর, নির্মম প্রভাব ফেলছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের তরফ থেকে কোনো অনুশোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের এটা একটা ভালো দিক যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন মিত্র শক্তি, বিশেষ করে ন্যাটোকে, যে তাদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য, কিন্তু ন্যাটো যোগ দেয়নি। ফ্রান্স তো বিরোধিতা করছে। ব্রিটেন মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের পক্ষে থাকলেও সামরিকভাবে হস্তক্ষেপের বিরোধিতা করেছে, অর্থাৎ তারা এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না। মানে ট্রাম্প এখন মানে একা হয়ে একটা পাগলা কুকুরের মতো হয়েছে। সে এমন ভাষায় কথা বলছে যে পৃথিবীতে কোনো আইন নেই, পৃথিবীতে কোনো নিয়ম নাই, পৃথিবীতে কোনো কারণ নাই। মানে ট্রাম্পই একমাত্র মানে আইনের রক্ষাকর্তা, মানে শান্তির রক্ষাকর্তা। কিন্তু আপনি একটা মজার কথা বলেছেন যে পৃথিবীর কেউ কেউ হাসছেও। মানে এটা খুব আনফর্চুনেট যে ইহুদি লবি, আপনারা লক্ষ্য করেছেন যে ইরানে মানে ট্রাম্পের নগ্ন হামলার পরপরই অস্ট্রেলিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো জায়গায় আনন্দ মিছিল বের করেছে। তার মানে হচ্ছে এটি দুটো অর্থ। একটি হলো ওই সব দেশে মার্কিন সেই এসপি হান্টিংটনের কথা যে ক্লাশ অফ সিভিলাইজেশনের কথা বলা হয়েছে, অন্য ভাষায় ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলাম মুসলমানকে ঘৃণা করার যে একটা বৈশ্বিক ধারণা বা বৈশ্বিক ব্যবস্থা তারা গ্রহণ করতে চাচ্ছে, সেটার পক্ষে ইহুদি বা খ্রিস্টানদের কিছু অংশ উল্লাস করছে। এক। দ্বিতীয়ত মানে ইহুদি লবি ইসরায়েল মানে যাতে কোরআনের ভাষা যাদেরকে অভিশপ্ত জাতি বলা হয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা উল্লাস করছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ইহুদি লবি সারা পৃথিবীতে একেবারে মানে প্রাচীনকাল থেকে এতটাই শক্তিশালী, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ এবং এখন তারা সারা পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থায় মানে গদ্যমধ্যম ব্যবস্থায় প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বিপুল অংশের অর্থনীতির নির্ধারক হলো ইহুদি জনগোষ্ঠী। এবং আপনারা যে কথাই বলেন এবিসি, বিবিসি, ফক্স টিভি, এই অধিকাংশ গণমাধ্যমের মালিক হচ্ছে ইহুদিরা। যে আমরা আসলে টাইম ম্যাগাজিন ছিল, মানে নিউজ উইক, এদেরও মালিক ইহুদিরা। তো তার ফলে নিরঙ্কুশভাবে একটা গণমাধ্যমের ইয়েলো জার্নালিজম বা ঘৃণার রাজনীতি সেখানে প্রচারিত হচ্ছে।
ফিলিস্তিনে যখন প্রতিদিন ইসরায়েলি বোমায় শিশুরা, কিশোররা, এই ফিলিস্তিনি মানুষেরা আহত নিহত হচ্ছে, সেটি তাদের কাছে কোনো গণ্য নয়, তাদের কাছে কোনো বিবেকের বিষয় নয়। এইসব নিউজ মাধ্যমগুলো যখন ইসরায়েল একটি কিশোর যখন একটি ইসরায়েলের দিকে, ইহুদিদের দিকে যে ঢিল চড়ে, সেটাই তাদের কাছে একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। এবং মানে চুটকিটা এরকম, গল্পটা এরকম যে ইসরায়েলিরা বলে যে এটা যেন মানে ফিলিস্তিনিদের দিকে বোমা নিক্ষেপ করা এটা কোনো ব্যাপার না, এটা একটা সাধারণ বিষয়। অস্বাভাবিক বিষয়, অসাধারণ বিষয় হলো যে যদি ফিলিস্তিন বা জর্দান বা অন্য কোনো দেশ থেকে, অন্য কোনো জনগোষ্ঠী থেকে ইসরায়েলের উপরে আঘাত হানা হয়, সেটাই একটা বিষয়। তারা তো ইনোসেন্ট, তারা ইনোসেন্ট, আর ওরাই হচ্ছে আক্রমণকারী, যাদেরকে তারা 1948 সাল থেকে এই পর্যন্ত সারা পৃথিবীতে যারা এই করে আসছে। মানে আমার কাছে আরেকটা অদ্ভুত বিষয় মনে হয় যে আমরা শুনে আসছি যে মানে ওই যে যুদ্ধ সম্পর্কে বলা হয় না যে মানে আন্তর্জাতিক কনভেনশন, ভিয়েনা কনভেনশন বা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধেরও কিছু নিয়ম মাফিল আছে। যেমন আপনি হাসপাতালে বোমা বর্ষণ করতে পারবেন, বেসামরিক জনগণের উপর বোমা বর্ষণ করতে পারবেন না, কিন্তু সেখানে হাজার হাজার, এই সেদিনও এই 3-4 দিন আগেও মানে একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানের আঘাতে কয়েকজন নারী শিশু নিহত হয়েছে। এর আগে অনেক মানে প্রায় 200 শিশু একটি স্কুলে তারা আঘাত করেছে। এটা কোনোভাবে, কোনো ক্রমেই সারা পৃথিবী কীভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সেটা আমাদের সকলের কাছে মানে একটা অসহনীয় বিষয়, একটি মানে অবর্ণনীয় বিষয় যে কীভাবে তারা নিচ্ছে। যতই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে পরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের কষ্ট, যন্ত্রণা, আঘাত প্রতিঘাত আরও বেড়ে যাবে। আর যদি যুদ্ধ শেষও হয়, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ধরেন সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে যদি যুদ্ধকে, ইরানকে পরাজিতও করে, তাহলে পরে সেই পরাজয় নয়। আপনারা দেখেছেন আফগানিস্তানে 11 বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে বাধ্য হয়েছে। সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিধর রাষ্ট্র আফগানিস্তানে 8 বছর পর বিদায় নিতে হয়েছে। ইরান উত্তপ্ত হবে, ইরানের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনোই মেনে নেবে না, এবং সেই যুদ্ধ আবারও ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদায় করবে। যদি শক্তি মতমত্ততা তারা দখলও করতে পারে, কিন্তু সেই দখল নয়।